ওরে বাবা রে, কি ভারী বোঝা রে! এটা তো আমি তুলতেই পারছি না। এবার তবে এই কাঠগুলোকে কিভাবে বাড়িতে নিয়ে যাব? এগুলোকে বাড়িতে নিয়ে যেতে না পারলে যে আজ আমার পেটে খাবার যাবে না। এখন এই জঙ্গলে আমি কার সাহায্য নিব? হায় হায় রে, কেউ কি আছো আশেপাশে? আমাকে একটু সাহায্য করার মতো কেউ কি আছো? এই বলে মিনু আশেপাশে তাকিয়ে সাহায্য চেয়ে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই তার সামনে একটা পরী চলে আসে। এ কি বুড়িমা, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি সাহায্য চাই তোমার? আমাকে বলো, আমি পড়ি, আমি তোমাকে সাহায্য করব। এই কাঠের বোঝাটা অনেক ভারী। এই বোঝাটা আমি তুলতে পারছি না। তুমি কি এই বোঝাটা আমাকে বাড়িতে দিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই দেখো, আমি এক্ষুনি বোঝাটাকে তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। হিটিং ছটফট, কাঠের বোঝাটা বুড়িমার বাড়িতে চলে যায় ঝটপট। পরে এভাবে বলার সাথে সাথেই ওদের সামনে থাকা কাঠের বোঝাটা অদৃশ্য হয়ে যায়। বুড়িমা, চিন্তা করো না, কাঠের বোঝা তোমার বাড়িতে পৌঁছে গিয়েছে। এবার তুমি ধীরে সুস্থে বাড়িতে যাও। পরিমা, তোমাকে ধন্যবাদ দেয়া ছাড়া আমার কাছে আর কিছুই নেই। তবে ভবিষ্যতে আমাকে যদি তোমার দরকার পড়ে তাহলে আমার কাছে চলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে বুড়িমা, এবার তবে আমি চলি। এই বলে পরি সেখান থেকে চলে যায়। এদিকে মিনুও তার বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। কিছুক্ষণ পর মিনু তার বাড়িতে চলে আসে আর উঠোনে কাঠের বোঝা দেখে বেশ খুশি হয়ে যায় আর বলতে থাকে, পরিটা সত্যিই অনেক ভালো। যাই হোক, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। তারপর না হয় কাঠগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাব। আজকে সারাদিন মিনু মাসিকে একবারও দেখিনি। জানি না মিনু মাসি অসুস্থ আছে কিনা, কিছু খেয়েছে কিনা। মনটা কেমন মিনু মাসির জন্য ছটফট করছে। আর দেরি না করে যাই, খাবারটুকু মিনু মাসির জন্য নিয়ে যাই। এই বলে টনি এক মুহূর্ত দেরি না করে খাবারের বাটিটা নিয়ে মিনু বৃদ্ধার বাড়িতে চলে আসে। মিনু মাসি, ও মিনু মাসি, কোথায় গো তুমি? ওমা, তোমার কি হয়েছে? আরে অবলা এমন শুয়ে আছো কেন? কিচ্ছু হয়নি রে মা, শরীরটা বড্ড ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছিলাম আর কি। ও, তাই বলো? আমি তো আরো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আবার অসুস্থ হলে কিনা। যাই হোক, এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এ কি রে মা, খাবার এনেছিস কেন? তোরই তো অনেক অভাব। এভাবে রোজ রোজ আমাকে খাবার দিলে তুই চলবি কি করে? আমাকে নিয়ে চিন্তা করো না তো মাসি, আমি না খেয়ে থাকলেও সমস্যা নেই, কিন্তু তুমি না খেয়ে থাকলে আমার অনেক সমস্যা। তুমি যে আমার মা সমতুল্য, তোমাকে একদিন খাবার না দিয়ে গেলে আমার ভালো লাগে না। মারে, তুই অনেক ভালো। তোর মতো এত ভালো মনের পাখি এই বনে আর দুটো হয় না। কিন্তু তবুও কেন যে সৃষ্টিকর্তা তোকে একটা সন্তান দান করলো না? জানিস রে মা, তোর জন্য আমার মাঝে মাঝে খুবই খারাপ লাগে। বিধাতা যে কেন তোর দিকে মুখ তুলে তাকায় না, সেটা বিধাতাই ভালো জানে। মাসিমা, ওসব কথা আর বলো না তো। এই খাবার রেখে গেলাম, তুমি সময় মতো খেয়ে নিও। টনি খাবারের বাটিটা রেখে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাতে, বুড়িমা, বুড়িমা, এ কি পরি, তুমি এত রাতে এখানে? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে পরি তোমার? একটা ডাইনি আমাকে তাড়া করেছে এই ডিমটা নেয়ার জন্য। বুড়িমা, এই ডিমটা আমি তোমার কাছে আমানত হিসাবে রাখতে চাই। এই ডিম থেকে যে ছানা বের হবে তুমি তাকে নিরাপদে রেখো। এই ডিম থেকে বের হওয়া ছানার কোনো ক্ষতি হতে দিও না। আচ্ছা বেশ, কোনো ক্ষতি হতে দিব না। তবে তোমাকে ডাইনি কেন তাড়া করেছে? আর ডিমটাই বা আমার কাছে কেন রাখছো? এখন এইসব বলার সময় নয় বুড়িমা। আমি কোনো একদিন আসবো এই ডিম থেকে বের হওয়া ছানাকে নিতে, আর সেদিনই সব খুলে বলবো। এবার ডিমটা নিয়ে ঘরে যাও, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে। সাবধানে থেকো বুড়িমা, আর ডিমটাকেও সাবধানে রেখো। চললাম আমি। এই বলে পরি সেখান থেকে চলে যায়। মিনু ডিমটা হাতে নিয়ে ভালো করে দেখে আর বলতে থাকে,
পরি এই ডিমটা ভালো করে দেখে শুনে রাখতে বলেছে, কিন্তু আমি তো বৃদ্ধ পাখি, আজ আছি কাল নেই। এক কাজ করি, আমি বরং ডিমটা টুনিকে দিয়ে আসি। ওর তো কোনো সন্তান নেই, ও সন্তানও পাবে, আবার পরীর কথা মতো ডিমটা থেকে বের হওয়া ছাড়া নিরাপদেও থাকবে। না 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 না, আর দেরি নয়, এক্ষুনি গিয়ে ডিমটা টুনিকে দিয়ে আসি। তুই তো সব শুনলি রে মা, এবার এই ডিমটাকে নিজের সন্তানের মতো লালন পালন করিস। তুমি চিন্তা করো না মাসিমা, ওই পরি আমাকে মা ডাক শোনার একটা সুযোগ করে দিয়েছে। আমি জীবন দিয়ে হলেও এই ডিমকে, এমনকি ডিম থেকে বের হওয়া ছানাকে রক্ষা করব। আমি জানতাম তুই পারবি। এবার থাক রে মা, আমি চললাম। মিনু সেখান থেকে চলে যায় আর টুনি খুশি মনে ডিমটাকে তা দিতে থাকে। এভাবে বেশ কিছু দিন কেটে যায়। এক পর্যায়ে টুনির অপেক্ষার পালা শেষ হয়ে যায়। সেই ডিম থেকে একটা নীলকন্যা বেরিয়ে আসে। বেরিয়েছে, আমার ছানা ডিম থেকে বেরিয়েছে। কি সুন্দর দেখতে হয়েছে আমার ছানাটা, আমার ছোট্ট ছানা। আজ থেকে তোর নাম নীলকন্যা। কি বললি? কি বললি তুই আমাকে? আরেকবার বল তো। কি শান্তি! এই ডাকটা শুনে বুকটা শান্ত হলো। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুখ এনে দেওয়ার জন্য। আমার কন্যা, আমার সোনা, তোর ক্ষুধা লেগেছে? হ্যাঁ মা, আমি খাবো, আমার ক্ষুধা লেগেছে। তোর জন্য আমি অনেক মিষ্টি ফল এনে রেখেছি, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। টুনি ফল এনে নীলকন্যাকে খেতে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়। টুনি তার নীলকন্যাকে বেশ আদর যত্নে বড় করতে থাকে। একদিন আমি বনের গভীরে ঘুরতে যেতে চাই, তুমি আমাকে বনের গভীরে ঘুরতে যাওয়ার অনুমতি দাও মা। সে কি রে মা, তোকে না বলেছি একা একা কোথাও ঘুরতে যাওয়া যাবে না? বনের গভীরে তো আরো না। যা যা, তুই ঘরে গিয়ে পড়তে বস। না না মা, আমি এখন পড়তে বসবো না। আমি কি তুমি যখন একা ঘুরতে যেতে দেবে না, তখন তুমি আমাকে সাথে নিয়ে চলো। মারি, আমার এখন অনেক কাজ আছে, আমি তোকে অন্যদিন ঘুরতে নিয়ে যাব। দয়া করে আর জেদ করিস না। না না, আমি আজকেই যাব, আমাকে আজকেই নিয়ে চলো, নয়তো কিন্তু আমি কান্না করে দিব। না রে মা, কাঁদিস না, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না। চল, তোকে এক্ষুনি আমি নিয়ে যাব। তুমি আমার ভালো মা, চলো মা চলো। ওরা দুই মা মেয়ে যে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সামনের দিকে চলতে থাকে, ঠিক তখনই তাদের সামনে একটা ডাইনি চলে আসে। পেয়েছি নীলকন্যা, তোকে খুঁজে পেয়েছি। আজ তোর শেষ দিন। কে তুমি? এভাবে হঠাৎ সামনে এসে আমার মেয়েকে নিয়ে আজে বাজে কথা বলছো? আমি ডাইনি। তোর এই নীলকন্যার বাবা মা আমার আদরের বোনকে ধ্বংস করেছে, তাই আমি ওর মা বাবাকে মেরেছি, আর এখন ওকেও মারবো। আমি প্রতিশোধ নিতে এসেছি, প্রতিশোধ। ডাইনি, না না, আমার মেয়েকে মেরো না, ওর কিছু হলেছে, আমি বাঁচবো না। ও ছোট, ওকে ছেড়ে দাও ডাইনি, ওকে ছেড়ে দাও। ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। এই বলে ডাইনি নীলকন্যার দিকে এগিয়ে আসতে থাকে। আমার ভয় করছে, আমাকে বাঁচাও। কেউ বাঁচাবে না আজ তোকে, আজ তুই শেষ। ডাইনি যখন এভাবে বলছিল, তখনই ওর সামনে পরি চলে আসে। বজ্জাত ডাইনি, থেমে যা। বজ্জাত পরি, তুই আজকেও এখানে এসে গেছিস? চলে যা, এখান থেকে চলে যা, নয়তো সেদিনের মতো পালিয়েও পার পাবি না। সেদিন ওই নীলকন্যা ডিম রূপে ছিল জন্য আমি তোর থেকে পালিয়েছি, তবে আজ আর পালাবো না, বরং তোকে ধ্বংস করব। আজ আমাদের নয়, তোর শেষ দিন রে ডাইনি। দাঁড়া, আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। পরি এই বলে ডাইনির উপর জাদু করে, আর সাথে সাথে ডাইনি একটা বোতলে বন্দি হয়ে যায়। একে করলে আমার সাথে, ছাড়, ছাড় আমাকে। তুই ছাড়া পাবি না, আমি তোকে পরিরাজ্যে নিয়ে গিয়ে বন্দি করে রাখবো। টুনি, তোমাদের আর কোনো ভয় নেই। পরি, তুমি আমার নীলকন্যাকে নিতে এসেছো? হ্যাঁ টুনি, আমি ওকে নিতে এসেছি। পরি, তুমি ওকে নিয়ে যেও না, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। তুমি দয়া করে ওকে আমার কাছে রেখে যাও।
টুনি, এই নীলকন্যা আমার পাখি বান্ধবীর মেয়ে। এর মা বাবাকে এই ডাইনির বোন অনেক অত্যাচার করত, যার জন্য এর বাবা মা এই ডাইনির বোনকে তান্ত্রিকের সাহায্যে ধ্বংস করেছে। আর তার জন্য এই ডাইনি নীলকন্যার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। নীলকন্যার বাবা মা ওকে ডিম অবস্থাতেই আমার হাতে তুলে দিয়ে বলেছিল ওকে দেখে রাখতে। তাই আমি ওর বাবা মায়ের কথা রাখতেই ওকে নিতে এসেছি। চলো নীলকন্যা, আমার পরিরাজ্যে চলো। না না, আমি তোমার সাথে যাব না। আমার মা বাবা যেই হোক না কেন, এখন আমার মা টুনি, আর আমি টুনি মাকে ছেড়ে কোথাও যাব না। পরি দেখো, ও আমার ছেড়ে যেতে চাচ্ছে না। এখন যদি তুমি জোর করে ওকে নিয়ে যাও, তাহলে ও ওখানে ভালো থাকতে পারবে না, আর আমি এখানে ভালো থাকবো না। তাই তোমার কাছে হাত জোর করছি, ওকে রেখে যাও। আমি নিজের জীবন দিয়ে হলেও ওর খেয়াল রাখবো। টুনি, জন্ম না দিলেও যে মা হওয়া যায় তুমি তা প্রমাণ করে দিলে। আর কেঁদো না টুনি, ও তোমার কাছেই থাকবে। আমি মাঝে মাঝে এসে দেখে যাব। এখন তবে চলি। এই বলে পরি বন্দি ডাইনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি নীলকন্যাকে নিয়ে বেশ সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কালু দাদা, কিছুদিন থেকে তো অনেক বৃষ্টি হলো, মাছেরা নিশ্চয় প্রচুর ডিম দিয়েছে। এখন তো মাছের ডিমের চাহিদা খুব বেশি। চলো আমরা সবাই মিলে গিয়ে মাছের ডিম সংগ্রহ করি। টুনি একদম ঠিক বলেছে, আমরা যদি এখন না যাই তবে তো অন্যরা এসে সব নিয়ে যাবে। তাই আমাদের দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তোরা যেহেতু এত করে বলছিস, তবে আর কি না গিয়ে পারি? যা যা, তোরা তোদের মাছ ধরা জাল নিয়ে আয়, একসাথেই নদীতে যাব। আমরা এখনই নিয়ে আসছি কালু দাদা। এই বলে তারা তাদের বাসায় চলে আসে। বাসায় এসে তারা মাছ ধরার জাল নিয়ে আবারও একসাথে হয়ে নদীর উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে তারা নদীর কাছে এসে যার যার মতো নৌকায় উঠে মাছ ধরতে থাকে। টুনি রে, জালে তো কোনো মাছের ডিম উঠছে না, শুধু মাছ উঠছে। তাহলে কি আর আজকে মাছের ডিম পাবো না? আমার জালেও তো শুধু মাছ উঠছে। আজ মনে হয় বাজারে শুধু মাছ নিয়ে যেতে হবে। অনেকগুলোই তো মাছ পেলাম, চলো এখন এগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। না, দাঁড়া, এই দেখ কি জানি ভেসে আসছে আমাদের এদিকেই। ও মা, তাই তো। এখানে একটু অপেক্ষা করি, দেখি এগুলো কি ভেসে আসছে। এ মা, এত সুন্দর পানিতে ভাসা 7 ফলের ঘর, এমন ঘর আমি বাপের জন্মেও দেখিনি। দাঁড়াও তোমরা, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। এতক্ষণ ঘরগুলো ভেসে আসছিল, হঠাৎ আমাদের এখানে এসে কেন থেমে গেল? টুনি, তুইও না, তুই যে সব সময় কি যে ভাবিস। সৃষ্টিকর্তা হয়তো আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, তাই এগুলো আমাদের জন্য পাঠিয়েছে। এই ঘরগুলো এখন থেকে আমাদের। আজ থেকে আমি ফলের ঘরে পিকনিক স্পট ও হোটেল ভাড়া দিব। তবে আমাকে আর কাজ করতে হবে না, বসে বসে অনেক টাকা পাবো। ঘরগুলো তুই একাই নিবি মানে? এই ঘরের প্রতি আমাদেরও অধিকার আছে, আমরাও ঘরগুলো পেয়েছি। তোরা আমাকে অধিকার দেখাচ্ছিস? এই ঘরগুলো প্রথমে আমি আগে দেখেছি, তার মানে সবগুলো আমার। তোরা এখন এখান থেকে চলে যা, নয়তো আমি তোদের নদীতে ফেলে দিব। ফেলে দিতে হবে না কালু দাদা, আমরা চলে যাচ্ছি এখান থেকে। কিন্তু একটা কথা মাথায় রাখো, তুমি এখন যা করলে তা অনেক অন্যায়। অন্যায়ের ফল তুমি ঠিক একদিন বুঝতে পারবে। এরপর টুনি ও সুখী এসব বলে সেখান থেকে চলে যায়। আর কালুর পানিতে 7 ফলের ঘরের কথা অনেকেই জানতে পারে। দূর দূরান্তের বনের পাখিরা ফলের ঘরে পিকনিক করার জন্য ছুটে আসে। কালু, আমরা তো পিকনিক করার জন্য এসেছি, পিকনিক করার জন্য কত টাকা দিতে হবে? আমার এখানে পিকনিকের জন্য থাকা খাওয়া সব আছে, সব মিলে আমি 10,000 টাকা নেই। তোমরা চাইলে টাকা দিয়ে পিকনিক করতে পারো। ঠিক আছে, এই নে টাকা, আমরা শুধু আজকের দিনটাই থাকবো। এরপর তো তার সবাইকে নিয়ে ফলের ঘরে পিকনিক করে সেখান থেকে চলে যায়। এভাবে কালুর ব্যবসা দিন দিন ভালোই কাটতে থাকে। আর দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। আমি চাইছি কাল আমরা বনের সবাই কালুর হোটেলে পিকনিক করতে যাব। তোরা কি সবাই আমাদের সাথে যেতে চাস? যাবো না মানে? আমরা সবাই যাবো পিকনিকে। এতদিন পর আনন্দ করার মতো একটা
সময় পেয়েছি, অবশ্যই যাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তোরা ঠিক সময়ে তৈরি হয়ে থাকবি, আমরা একসাথে যাব। পিকনিকে যাওয়ার জন্য মোড়ল সিদ্ধান্ত নিয়ে নেয়। কাল তো সবাই পিকনিকে যাবে, আমারও পিকনিকে যাওয়ার খুব ইচ্ছে মা। চলো না মা, আমরাও পিকনিকে যাই। না রে মা, আমার কাছে যে এখন কোনো টাকা নেই। পিকনিকে গেলে যে অনেক টাকার প্রয়োজন, টাকা হলে তোকে ঠিক একদিন নিয়ে যাবো রে মা। আচ্ছা ঠিক আছে মা, তোমার কথাটাই ফেলতে পারি না, আমার বিশ্বাস তুমি আমাকে একদিন ঠিক নিয়ে যাবে। এভাবেই টুনি আর তার মেয়ে কথা বলতে থাকে, আর দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন বনের সবাই পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়, আর সবাই মিলে কালুর হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। কালু, এই নে টাকা, মানে সবাই আজকে তোর হোটেলে পিকনিক করব। তুই আমাদের জন্য খাবারের ব্যবস্থা কর। তোদের যার যার যেটা ঘর পছন্দ সে সেখানেই চলে যা। এভাবেই একে একে সবাই সবার পছন্দ মতো ফলের ঘরে প্রবেশ করে, আর কালু সবার জন্য খাবারের ব্যবস্থা করতে থাকে। বাহ, ঘরগুলো বেশ সুন্দর। জানালা দিয়ে প্রকৃতির বাতাস বইছে, নদীর পানি দেখা যাচ্ছে। এখানে ঘুম অনেক ভালো হবে। আর কিছুক্ষণ পরে কালু সবার জন্য খাবার এনে ঘরে ঘরে বিলিয়ে দিতে থাকে। হঠাৎই সব ফলের ঘরের দরজা জানালা বন্ধ হয়ে যায়, আর একা একা ভাসতে থাকে। এসব ঘটনা দেখে বনের সবাই ভীষণ ঘাবড়ে যায়। দরজা জানালা খোলার অনেক চেষ্টা করতে থাকে। কি হঠাৎ দরজা জানালা বন্ধ হয়ে গেল কেন? কিছুতেই তো খুলতে পারছি না, আমার খুব ভয় হচ্ছে। একা একা বেশি ঘরটা যাচ্ছে কোথায়, কিছুই তো বুঝতে পারছি না। কি রে কালু, দরজা কেন খুলছে না? মোড়ল মশাই, আমিও তো কিছুই বুঝতে পারছি না, এমন তো আগে কখনো হয়নি। সময় ঘনিয়ে আসছে, সময় ঘনিয়ে আসছে, কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না, কেউ না। ডাইনি খুশিতে হাসতে থাকে। অন্যদিকে বনের সবাই নদীতে ভাসতে থাকে, আর জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তাদের কথা কেউ শুনতে পায় না। কে আছো? আমাদের বাঁচাও, আমরা যে বিপদে পড়ে গেছি। পানিতে 7 ফলের ঘরগুলো ভাসতে ভাসতে ডাইনির বাড়ির সামনে এসে থেমে যায়। আর একা একা দরজা খুললে বনের সবাই বাহিরে বের হতেই ডাইনি তার জাদু শক্তি দিয়ে সবাইকে খাঁচায় বন্দি করে। বনে সবাই বনে ফিরছে না কেন? ওরা সবাই গেল কোথায়? টুনটুন মারি, তুই বাসাতেই থাক, আমি একটু দেখে আসছি। এই বলে টুনি নদীর পাশে চলে আসে। এসে টুনি সবাইকে দেখতে না পেরে সবাইকে নদীর আশেপাশে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে টুনি একসময় ডাইনি সেই বাড়ির কাছে চলে আসে। আরে ওই তো সবাইকে দেখা যাচ্ছে, কিন্তু সবাই খাঁচায় বন্দি কেন? না না, সবটা দেখতে হবে তো। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি তোদের গরম তেলে রোস্ট বানিয়ে খাবো। পাখির দলেরা কত বোকা, আমার সামান্য ফাটটাই বুঝতে পারেনি, তোদের আর শেষ দিন। না না ডাইনি, তুমি আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি এমন ক্ষতি করেছি বলো তো? এ কি, বনে সবার তো ভীষণ বিপদ, ডাইনি তো এদের সবাইকে খেয়ে ফেলবে। যে করে হোক এদের আমাকে বাঁচাতেই হবে। এরপর টুনি তাড়াতাড়ি করে তাদের বনের তান্ত্রিকের কাছে চলে আসে। এসে টুনি সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক টুনির কথা শুনেই ধ্যান করা শুরু করে দেয়। ধ্যান করার মাধ্যমে তান্ত্রিক ডাইনিকে ভৎস করার মন্ত্র জেনে নেয়। টুনি, চল, আমাকে নিয়ে চল সেই ডাইনির কাছে। এরপর টুনি তান্ত্রিককে নিয়ে ডাইনির বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাহ, তোরা দুজন দেখি নিজে নিজে আমার শিকার হতে এসেছিস। বাচ্চার ডাইনি, তুই আমাদের কাউকে খেতে পারবি না, আমি তোকে ভস্য করে দিব। বাহ, তোরা দুজন দেখি নিজে নিজে আমার শিকার হতে এসেছিস। বাচ্চার ডাইনি, তুই আমাদের কাউকে খেতে পারবি না, আমি তোকে ভস্য করে দিব। ঠিক আছে, দেখি কে কাকে ভস্য করে দেয়। এই বলে ডাইনি যেই না তান্ত্রিকের উপর জাদু করতে ধরে, ঠিক তখনই তান্ত্রিক মন্ত্র পড়ে ডাইনি ভৎস হয়ে যায়। কালু, তুই আমাদের জেনে শুনে এত বড় বিপদে ফেলেছিস, তোর মনে কি একটু মায়া দয়া নেই? তোমরা আমাকে বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। ভাগ্যিস টুনি ঠিক সময়ে তান্ত্রিক বাবাকে নিয়ে এসেছে, তা নয়তো আজ আমরা সবাই ডাইনির পেটে থাকতাম। টুনি,
তোকে অনেক ধন্যবাদ রে। টুনি, তুই আমাকে ক্ষমা করে দে। তুই আমাকে মানা করেছিলি, তবুও আমি বুঝতে পারিনি। আমি বেশি টাকা ইনকামের আশায় বনের সবাইকে বিপদে ফেলেছি। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। হুটহাট কোনো জিনিসের ওপর বিশ্বাস করা ঠিক নয় কালু। তোর কারণে সবাই মরতে বসেছিল। এমন কাজ আর কখনো করিস না, বুঝলি? দেখলে তো বন্ধুরা, হুটহাট করে কারো কোনো জিনিস নেওয়া উচিত নয়, কারণ তার পেছনে খারাপ রহস্যও থাকতে পারে। এমনই সব মজার মজার টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো, এবং আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।